বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অ্যাসাইনমেন্ট সমাধান করা হবে। ষষ্ঠ অ্যাসাইনমেন্ট বলতে তোমাদের ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের হিসাব বিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের জন্য প্রযোজ্য। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এবং তোমাদের হিসাব বিজ্ঞানের তৃতীয় যে অ্যাসাইনমেন্ট সেই প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এ সপ্তাহে হিসাব বিজ্ঞানের দুইটি অধ্যায় দেয়া রয়েছে। সপ্তম অধ্যায় খতিয়ান এবং অষ্টম অধ্যায় নগদান বই। তো এই দুটি অধ্যায় তোমাদের অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করতে হবে এবং তার মাধ্যমে তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, মূল্যায়ন নির্দেশনায় কি কথা বলা রয়েছে আমি তোমাদেরকে জানাতে চাই, যাতে করে তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করতে পারো। ক এবং খ দুইটি তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে এবং দুইটি প্রশ্নের জন্য দুইটি নির্দেশনা প্রদান করা হয়েছে। কতে বলা হয়েছে, লক্ষ্য করো, খতিয়ানের সঠিক ছক ও শিরোনাম সহ প্রতিটি লেনদেনের পোস্টিং এবং জের নির্ণয়ের সঠিকতা বিবেচনা করে দক্ষতা যাচাই এবং মন্তব্য প্রদান। এরপর বলা হয়েছে ক্ষয়ে দুঘরা নগদান বইয়ের ছক ও শিরোনাম সহ প্রতিটি লেনদেনের পোস্টিং এবং জের নির্ণয়ের সঠিকতা যাচাই এবং মন্তব্য প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি নির্দেশন হচ্ছে তোমাদের শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশনা। তারা কিন্তু তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো এভাবেই নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করবেন। এখন আমি তোমাদেরকে পড়ে শোনানোর উদ্দেশ্য হচ্ছে এই, যাতে করে তোমরা সুন্দরভাবে তোমরা এই নির্দেশনা মোতাবেক সুন্দরভাবে মূল্যায়িত হতে পারো, পূর্ণ নম্বর পেতে পারো, সেই প্রত্যাশা করছি এবং আমাদের অ্যাসাইনমেন্টটি আমরা শুরুর দিকে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নগুলো দেখতে তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আমি পরবর্তীতে তোমাদেরকে একটু বড় করে প্রশ্নগুলো দেখিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কয়ে যে তোমাদেরকে প্রশ্ন দেওয়া রয়েছে সেটি পড়ছি। নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের ছকে প্রস্তুত করো। লেখা রয়েছে, দেখো, শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। এটি হচ্ছে তাদের 2020 সালের 1 জুন তারিখের যে লেনদেন সেটি। এছাড়াও তাদের আরো কিছু লেনদেন রয়েছে। লক্ষ্য করে দেখো, জুন 5 তারিখের লেনদেন, পণ্য বিক্রয় ধারে 1,30,000 টাকা। জুন 10 তারিখের লেনদেন, দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা। জুন 20 তারিখের লেনদেন, অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেখাগুলো নিকোজ ব্যান্ড ব্যবহার করে লেখা রয়েছে এবং সেজন্য মূলত কিছু কিছু ফন্ট দেখতে প্রবলেম হচ্ছে। আশা করি তোমরা তোমাদের হাতে যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র অবশ্যই তোমরা দেখতে পাবে এবং তোমরা ক্লাসটি দেখার সময় প্রশ্নপত্রটি সামনে নিয়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু পরবর্তীতে স্লাইড শো এর মাধ্যমে আমি তোমাদেরকে উত্তরগুলো দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে করে উত্তরগুলো লেখা শুরু করবে। কয়ের উত্তর শ্রাবণী ট্রেডার্সের চলমান জের। এভাবে তুমি লিখতে পারো, চলমান জের বা ব্যালেন্স। এবং আমরা এখন সরাসরি যে উত্তরগুলো তৈরি করব, অর্থাৎ লেজার তৈরি করব বা খতিয়ান তৈরি করব, সেখানে আমি তোমাদেরকে প্রথমে দিচ্ছি হচ্ছে নগদান হিসাব। তো দেখো, নগদান হিসাব প্রস্তুত করার জন্য তোমাদেরকে ঠিক এইভাবে তোমাদের বইতে যে চলমান জেরের ছক প্রদান করা হয়েছে সেই ছক অনুযায়ী তোমাদেরকে অবশ্যই ঘর অঙ্কন করতে হবে। লক্ষ্য করে দেখো, প্রথম যে লেনদেনটি ছিল সেই লেনদেনটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এবং অবশ্যই বলবো তোমরা তোমাদের প্রশ্নপত্রটি সামনে নিয়ে তারপরে কিন্তু তোমরা উত্তরগুলো বোঝার চেষ্টা করবে, ক্লাসটি দেখবে। প্রয়োজনে তোমরা ক্লাসটি পজ দিয়ে তোমাদের প্রশ্নপত্র হাতে নিয়ে দেখতে পারো এবং তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। শিক্ষার্থীরা লক্ষ্য করো,
প্রথম যে ঘটনা বা লেনদেন ছিল সেটি হচ্ছে শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। তো দেখো, নগদান হিসাব যেহেতু আমরা রয়েছি, এটা নগদান হিসাব তৈরি করব। তো কোন কোন ক্ষেত্রে নগদ টাকা এসেছে বা কোন কোন খাতে নগদ টাকা চলে গিয়েছে, এই সবগুলো হিসাব এখানে চলে আসবে। আমি তোমাদেরকে আবার বলি, শুধুমাত্র নগদের সাথে সম্পর্কযুক্ত যে লেনদেনগুলো রয়েছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করতে হবে, বাকি লেনদেনগুলো এখানে আনা যাবে না। তো দেখো, নগদের সাথে যে ঘটনাগুলো রয়েছে, লেনদেনগুলো রয়েছে, আমি আবার বলছি। প্রথমটি হচ্ছে 1 জুন নগদান হিসাব। দেখো, 1 জুন রয়েছে মূলধন হিসেবে শ্রম ডিটার্স নিয়ে এসেছেন 50,000 টাকা। এবং দেখো, যখন আমরা এই চলমান জের করব, এটি হচ্ছে এটি খতিয়ান। যখন আমরা খতিয়ান প্রস্তুত করব, তখন মনে রাখতে হবে যে জাবেদার মতো করে হিসাবটি প্রস্তুত করতে হবে। তো দেখো, এই যে লেনদেনটি রয়েছে 1 জুন তারিখের 50,000 টাকা তিনি মূলধন হিসেবে এনেছেন, এই লেনদেনটিকে যদি আমরা জাবেদাভুক্ত করি তাহলে কিভাবে করব? আমরা অবশ্যই লিখব নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো দেখো, আমরা তৈরি করছি কি নগদান হিসাব, তাহলে নগদান হিসাব ডেবিট। তো সেই জন্য এই টাকাটা আমরা ডেবিটের ঘরে লিখব। আবার নগদের বিপরীতে যে কথাটা লিখব সেটি হচ্ছে মূলধন হিসাব। তোমরা নিশ্চয়ই জানো যে লেনদেনের দুইটি পক্ষ অবশ্যই থাকবে, একটি দিক হচ্ছে ডেবিট দিক আর একটি হচ্ছে ক্রেডিট দিক। তো এই যে লেনদেনটি সংঘটিত হয়েছে, এখানে দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে নগদান হিসাব এবং আরেকটি হচ্ছে মূলধন হিসাব। আমরা নগদান হিসেবে ডেবিট পাশে 50,000 টাকা লিখেছি। যখন আমরা মূলধন হিসাব প্রস্তুত করব, তখন কিন্তু আমরা অবশ্যই আবার মূলধনের ঘরে গিয়েও এই টাকাটা লিখব। এবং মূলধন হিসাব যেহেতু ক্রেডিট, সুতরাং মূলধন হিসাব করার সময় আমরা ক্রেডিট করব। তো যাই হোক, আমি তোমাদেরকে সেটি দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যে যখন নগদের কোনো টাকা আসবে অথবা যাবে, অর্থাৎ লেনদেনটি নগদে সম্পন্ন হবে, সেটা প্রাপ্তি হতে পারে, প্রদান হতে পারে, শুধুমাত্র সেই হিসাবগুলো আমরা অন্তর্ভুক্ত করব। তো সেজন্য 5 তারিখে যে লেনদেন ঘটেছে পণ্য বিক্রয়ের ধারে 1,30,000 টাকা, সেই হিসেবটি নগদানের অন্তর্ভুক্ত হবে না। এরপরে দেখি আমরা 10 তারিখে যে ঘটনা ঘটেছে, লেনদেনটি জুন মাসের 10 তারিখে দেনাদার হতে আদায় 1,00,000 টাকা। তো দেখো, দেনাদার হতে টাকা আদায়, তার মানে কি টাকাটা এসেছে, সুতরাং নগদ হিসাব ডেবিট হয়ে যাবে 1,00,000 টাকা দিয়ে। এবং দেনাদের হিসেবটা আমরা কি করব? ক্রেডিট করে দিব। তো নগদ হিসেবটা আমরা এখানে 1,00,000 টাকা ডেবিট করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে খতিয়ান হিসাব আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি। একটি হচ্ছে টি ছক পদ্ধতিতে, সেক্ষেত্রে উভয় পাশে ডেবিট ক্রেডিট অন্তর্ভুক্ত করতে হয় এবং মাস শেষে তোমরা নিশ্চয়ই জানো যে ডেবিট ক্রেডিট গুলো যোগ বিয়োগ করে এর ব্যালেন্স গুলো বের করতে হয়, ব্যালেন্স সিডি, এবং পরবর্তী মাসের 1 তারিখের জন্য ব্যালেন্স বিডি বের করতে হয়, নির্ণয় করতে হয়। তো চলমান জের যখন আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ডেবিট এবং ক্রেডিট আমরা সাথে সাথেই নির্ণয় করব। একটি লেনদেন যখনই সংঘটিত হবে, সাথে সাথে আমরা সেই লেনদেনটি ডেবিট নাকি ক্রেডিট, সে ব্যালেন্স বা সে জের আমরা নির্ণয় করে ফেলব। তো প্রথম লেনদেনটি আমি আবার বলছি, মূলধন হিসাব এখানে 50,000 টাকা, অর্থাৎ নগদ টাকা এসেছিল ব্যবসায়ে। এই 50,000 টাকা কিন্তু আমরা অবশ্যই ডেবিট পাশে লিখেছি, যেহেতু এটি ডেবিট এবং এর আগে আর কোনো ব্যালেন্স নেই বা আর কোনো হিসেব নেই, সেজন্য এই টাকাটা সরাসরি ডেবিট হিসেব এসেছে। এরপরে দেখো, আমরা দেনাদারের নিকট থেকে 1,00,000 টাকা আদায় করা হয়েছে, তাহলে এই টাকাটা কি হয়েছে? ডেবিট হয়েছে, ব্যবসায় এসেছে, সেজন্য আমরা ডেবিটটি লিখেছি এবং ডেবিটের সাথে ডেবিট অবশ্যই যোগ হবে। সুতরাং আগে যেখানে জেড ছিল 50,000 টাকা, এখন এই টাকার সাথে অর্থাৎ 50,000 টাকার সাথে যদি আমরা 1,00,000 টাকা যোগ করি, তাহলে আমাদের নতুন ব্যালেন্স তৈরি হবে 1,50,000 টাকা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো জুন মাসের 20 তারিখে আরেকটি লেনদেন রয়েছে। সেখানে বলা হয়েছে, তোমরা প্রশ্নপত্রের দিকে তাকালে দেখতে পারবে, অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে মূলধন আনা হলো 20,000 টাকা, এই টাকাটা নগদ এসেছে। তো সেই জন্য নগদ হিসাব অবশ্যই কি হবে? ডেবিট হবে। এই জন্য আমরা ডেবিট করে 20,000 টাকা লিখেছি এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব, তখন এই আমরা কি করব? নগদ টাকা লিখে আমরা মূলধনের ঘরে ক্রেডিট করে দিব। আশা করি তোমরা অবশ্যই সেগুলো লক্ষ্য করবে। তো দেখো, এই এন্ট্রি বা এই দাখিলাটি আমি আবার বোঝাচ্ছি। মূলধন হিসেবে আমরা লিখলাম এবং নগদ হিসেবে যেহেতু ডেবিট, সেজন্য 20,000 টাকা লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আবার নতুন করে জের বের করব। পূর্বের জের ছিল 1,50,000 টাকা, এটা হচ্ছে ডেবিট জের।
এবং আবার নতুন করে ডেবিট হয়েছে 20,000 টাকা। সুতরাং ডেবিট এবং ডেবিটের সাথে আমরা যোগ করে পাচ্ছি, অর্থাৎ 1,50,000 টাকা যোগ 20,000 টাকা সমান 1,70,000 টাকা। তাহলে এই 1,70,000 টাকা, এই টাকাটা হচ্ছে আমাদের জের বা ব্যালেন্স। এটি হচ্ছে আমাদের নগদ হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, প্রসঙ্গক্রমে আমি তোমাদেরকে বলে রাখতে চাই, যেহেতু আমরা নগদ হিসাব তৈরি করেছি এবং নগদানের প্রথম এন্টিটি হচ্ছে মূলধন, সুতরাং আমি পরবর্তীতে তোমাদেরকে মূলধন হিসেবটি দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা মূলধন হিসেব প্রস্তুত করব। আমরা ঘরটি আবারও এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা নতুন করে আবার ঘর রাখতে হবে, উপরে শিরোনাম দিবে মূলধন হিসাব এবং তারপর তারিখ বিবরণ ঠিক যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট এবং জের লিখতে হবে, ডেবিট এবং ক্রেডিট জের। এবার আমরা লেনদেনে চলে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে শ্রাবণ ট্রেডার্স 2020 সালে 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তার মানে তিনি নগদ 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। সেক্ষেত্রে নগদ 50,000 টাকা আমরা ডেবিট দিকে লিখেছিলাম নগদের ঘরে, যেহেতু নগদ হিসেবে ডেবিট ছিল সেজন্য। তো এখন আমরা কি করছি, মূলধন হিসেব প্রস্তুত করছি। তো জানো তোমরা যে মূলধন হিসাব অবশ্যই ক্রেডিট ঘরে হয়, সেজন্য আমরা সেই 50,000 টাকা, যেই টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন, সেই 50,000 টাকা আমরা কি করলাম, আমরা ক্রেডিট দিকে লিখলাম এবং সাথে সাথে এই টাকাটা কিন্তু ক্রেডিট দিকে জের হিসেবে 50,000 চলে গেল। আমি তোমাদেরকে আবার বলছি, লক্ষ্য করে দেখো, জুনের 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, সেজন্য আমরা 50,000 টাকা ক্রেডিট, মূলধন হিসেবে সবসময় কি হয়, ক্রেডিট হয়। তো এই জন্য আমরা ক্রেডিট করে 50,000 টাকা লিখেছি এবং 1 তারিখে যে জের আমরা পাচ্ছি, সেই জের হচ্ছে ক্রেডিট দিকে 50,000 টাকা। এরপরে জুন মাসের 20 তারিখে লক্ষ্য করো, অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। তো এটাও কিন্তু নগদ টাকা নিয়ে আসা হয়েছে মূলধন হিসেবে। সুতরাং মূলধন হিসেবটি আবারও বেড়ে যাবে, অর্থাৎ মূলধনের পরিমাণ বেড়ে যাবে। তো মূলধন পরিমাণ বাড়লে সেটা ক্রেডিট হয়ে যায়। তো সেই জন্য আমরা মূলধন হিসেব ক্রেডিট, এখানে আমরা 20,000 টাকা লিখেছি। এই টাকাটা আমরা কিভাবে পেয়েছি, নগদ পেয়েছি, সেজন্য আমরা বিপরীত দাখিলে লিখেছি নগদহীন হিসাব। এবং দেখো, যেহেতু এটাও ক্রেডিট এবং আগে আমাদের ক্রেডিট জের রয়েছে, সেজন্য আমরা আগের 50,000 টাকা ছিল তার সাথে আমরা 20,000 টাকা যোগ করে নতুন ব্যালেন্স আমরা পেয়ে গেলাম কত, 70,000 টাকা, এবং এটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার বলছি, মনে রাখবে, মূলধন হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স দেয়, তবে কখনো ভিন্ন হতে পারে, সেটি আলাদা প্রসঙ্গ। কখন যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে সেটি অন্য একটি সময় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটি হিসেব আমরা কমপ্লিট করলাম, একটি হচ্ছে নগদহীন হিসাব এবং আরেকটি হচ্ছে কি, মূলধন হিসাব। খুবই গুরুত্বপূর্ণ দুইটি হিসেব দেখলাম। এবার আমরা তৃতীয় হিসেব দেখে নিচ্ছি। তোমরা এবার লক্ষ্য করে দেখো, দেনাদার হিসাব এখানে লেখা রয়েছে, কারণ তোমরা তোমাদের প্রশ্নপত্র যখনই দেখবে তখন দেখবে যে জুনের 5 তারিখে যে লেনদেনটি হয়েছে, সেখানে বলা হয়েছে পণ্য বিক্রয় ধারে 1,30,000 টাকা। আমি আবার বলছি, পণ্য বিক্রয় ধারে 1,30,000 টাকা। তো এর মাধ্যমে আমরা কি পাচ্ছি, যখন আমরা পণ্য বিক্রয় করি তার মাধ্যমে আমাদের টাকা পাওয়ার কথা, অর্থাৎ নগদ টাকা পাওয়ার কথা, কিন্তু এখানে ধারে বিক্রয় করা হয়েছে, বাকিতে বিক্রয় করা হয়েছে, সুতরাং আমরা কিন্তু টাকাটা পাইনি। তো টাকা না পেলে আমরা কিভাবে এন্ট্রি করব, আমরা জানি বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাব ক্রেডিট করব। এখন আমি তাহলে বিপরীত দাখিলে কি লিখব, বিপরীত দাখিলে লিখবো আমরা দেনাদার হিসাব। অর্থাৎ আমরা যাদের কাছ থেকে টাকা পাবো তাদেরকে বলা হয় দেনাদার, আর আমাদের কাছে যদি কেউ টাকা পায় তারা হচ্ছে পাওনাদার। সুতরাং আমরা তাদের কাছে বিক্রি করেছি, তারা আমাদেরকে টাকা দেয়নি, সুতরাং তারা হচ্ছে আমাদের দেনাদার, তারা আমাদের কাছে দেনা পরিশোধ করবে, টাকাটা আমাদেরকে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই এন্ট্রিটা করার জন্য আমরা অবশ্যই আমরা বিক্রয় হিসাবটি লিখবো এবং বিপরীত দাখিলে দেনাদার হিসাব লিখবো। তো বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট, এই জন্য দেনাদার হিসাবটা অবশ্যই এখানে ডেবিট হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করে দেখো, জুনের 5 থেকে যে লেনদেনটি রয়েছে সেখানে বলা হয়েছে যে ধারে বিক্রয়, সেজন্য আমি লিখেছি বিক্রয় হিসাব, এবং বিক্রয় হিসাবটা কি হবে, ক্রেডিট হবে, আর এখনো দেনাদার হিসাবটা কি হবে, ডেবিট হবে। অর্থাৎ আমরা কিন্তু এখন দেনাদার হিসাব লিখতেছি, সুতরাং দেনাদার হিসাব কি হবে, ডেবিট। আর আমরা যখন বিক্রয় হিসাবের যে যেটা তৈরি করব, খতিয়ান তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ব্যালেন্সটাকে আমরা ক্রেডিটে নিয়ে যাব, কিন্তু এখন আমরা দেনাদার করছি, সেজন্য কিন্তু আমরা ডেবিট নিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমাদের কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার কথা, আমি তোমাদেরকে সতর্ক করছি। তোমরা মনে রাখবে, তোমরা যেই হিসাবটি করছো সেই হিসাবে ডেবিট এবং ক্রেডিট দিক সঠিকভাবে লিখবে। শুধুমাত্র বিপরীত যে নাম বা বিপরীত যে দাখিলে হিসাবটি, সেই হিসাবটি তোমরা বিবরণ করে এখানে লিখে দিবে, তাহলেই তোমাদের হিসাবটি সম্পূর্ণ তোমরা সঠিকভাবে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেনাদারের আরেকটি লেনদেন রয়েছে। জুনের 10 তারিখে বলা হয়েছে
দেনাদার হতে আদায় 1,00,000 টাকা। তো দেখো দেনাদার কাছে আমরা যখন টাকা পাবো তখন সেই টাকাটা আমরা লিখি ডেবিট দিকে লিখে থাকি। আর যখন দেনাদারের পরিমাণটা কমে যায় তার মানে হচ্ছে সেই টাকাটা কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। অর্থাৎ দেনাদার হিসেবে আমরা তৈরি করছি, সেজন্য আমরা এখানে ক্রেডিট লিখেছি 1,000 টাকা, 1,00,000 টাকা। আর তোমরা নিশ্চয়ই জানো আমরা নগদ হিসাব যখন প্রস্তুত করেছিলাম তখন নগদানের ঘরে ডেবিট করেছিলাম 1,00,000 টাকা। এখন এখানে আমাদের ক্রেডিট পাশে দেনাদার হিসাব যেহেতু কমে যাচ্ছে সেজন্য আমরা ক্রেডিট পাশে লিখলাম 1,00,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বিক্রয় হিসেবের মাধ্যমে 1,30,000 টাকা ডেবিট ছিল। এখন আমরা সেই 1,00,000 টাকা অর্থাৎ দেনাদারের নিকট থেকে আমরা 1,00,000 টাকা পেয়ে গিয়েছি, সেজন্য দেনাদারের পরিমাণটা কমে গিয়েছে। অর্থাৎ 1,30,000 থেকে আমরা যখন 1,00,000 টাকা কমিয়ে দিব তখন আমাদের ডেবিট ব্যালেন্স দেখানো হবে 30,000 টাকা। মানে হচ্ছে দেনাদারের কাছে আমরা এখনো 30,000 টাকা পাবো, অর্থাৎ দেনাদার হিসেব ডেবিট ব্যালেন্সটা আসতেছে কত, 30,000 টাকা। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে খতিয়ানের আমাদের আর একটি এন্ট্রি বা একটি হিসাব বাকি রয়েছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমরা যে দেনাদার হিসাব তৈরি করছি এর সাথে বিক্রয়টি সম্পর্কযুক্ত, সুতরাং আমরা এখন বিক্রয় হিসাব দেখে নিচ্ছি। শিক্ষার্থী লক্ষ্য করো, বিক্রয় হিসেবের জন্য আমরা প্রথমে ঘর করে নিচ্ছি, যেভাবে করা দরকার সেভাবে নিচ্ছি এবং বিক্রয়ের জন্য এন্ট্রি মাত্র একটি হবে এবং এই এন্ট্রিটি দেনাদার সাথে সম্পর্কযুক্ত। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ জুন মাসের 5 তারিখে যে লেনদেনটি সংঘটিত হয়েছে পণ্য বিক্রয়ের ধারে 1,30,000 টাকা। তো সেখানে আমরা দেনাদার হিসাব প্রস্তুত করেছি এই মাত্র, সেখানে আমরা দেনাদার হিসাব দেখিয়েছিলাম ডেবিট এবং বিক্রি হিসাব সবসময় ক্রেডিট হয়, সেজন্য বিক্রয় হিসাব আমরা প্রস্তুত করছি এবং ক্রেডিট পাশে আমরা 1,30,000 টাকা দেখিয়ে দিয়েছি। তো এটি একমাত্র লেনদেন, অর্থাৎ আর কোনো লেনদেন বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত নয়, সেজন্য আমরা ক্রেডিট পাশে যে 1,30,000 টাকা এই জেরটাই কিন্তু বলবৎ থাকবে, অর্থাৎ যেটা চলমান জের সেখানে আমরা 1,30,000 টাকা এখানে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি জিরো আসবে, আমি তোমাদেরকে এইখানে এই 1,30,000 টাকাই দেখাইতে হবে। হ্যাঁ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে 1,30,000 টাকা আমি এটি কারেকশন দিয়েছি, অর্থাৎ ক্রেডিট পাশে যে ছিল 1,30,000 টাকা সেটাই কিন্তু একমাত্র ব্যালেন্স হিসেবে আসবে চলমানের 1,30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কয়ের উত্তর, অর্থাৎ খতিয়ানের চলমান জের ছক অনুযায়ী প্রস্তুত করা হলো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে এবং তোমরা বাকি যে প্রশ্ন উত্তর রয়েছে সেটা আরো ভালো লাগবে। অবশ্যই ধৈর্য সহকারে তোমরা বাকি প্রশ্নটা দেখবে। চলো আমরা চলে যাচ্ছি ক্ষয়ের উত্তরে। শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়ের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে প্রশ্নটি আমি আবার বলে দিচ্ছি এবং এখান থেকে আমরা একটি ছকের মাধ্যমে দেখব, সুতরাং আমার মনে হয় আর বেশিক্ষণ তোমাদের কষ্ট করে ক্লাস করতে হবে না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট প্রণয়নের সাথে সাথে তোমাদের খতিয়ান এবং নবদান সম্পর্কে যে মনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা তোমাদের পূরণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনেক কথা বলেছি, এখন আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দুঘরা নগদান প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে নগদান বই 3 ঘরা হয়, 2 ঘরা হয়। তো এখানে আমরা 2 ঘরা নগদান প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা একটু লেনদেনগুলো পড়ে দেখাচ্ছি এবং তারপর আমরা উত্তরের দিকে চলে যাব। উত্তরে দেওয়ার আগে আমি আবার বলছি যে তোমাদের হাতে অবশ্যই প্রশ্ন থাকতে হবে। যেহেতু আমি উত্তর দেওয়ার সময় প্রশ্নগুলো আর দেখাবো না, তো আমি নিজে প্রশ্ন দেখে উত্তরগুলো তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বলে দিব এবং তোমাদের হাতে অবশ্যই প্রশ্নপত্রটি থাকতে হবে। 2020 জুলাই 1, 2020 সালের জুলাই 1, এরপরে আমি কিন্তু আর সাল বলবো না, শুধুমাত্র তারিখগুলো বলে যাব। জুলাই 1 তারিখে যে লেনদেন সেটি হচ্ছে হাতে নগদ 80,000 টাকা ও ব্যাংকে উদ্বৃত্ত 1,00,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে নগদান বই আমরা যখন তৈরি করব তখন কিন্তু, অর্থাৎ দুঘর নগদান বই যখন প্রস্তুত করব তখন কিন্তু আমাদের উদ্বৃত্ত দেখাতে হয় মাসের শুরুতে এবং সেটাই আমরা লিখি ব্যালেন্স বিডি, অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্ত যেটা থাকে সেটাই কিন্তু এটি। তো যাই হোক, আমি উত্তর বলার সময় সেগুলো আমি আলোচনা করব। আমরা শুধু লেনদেনগুলো দেখে নিচ্ছি। জুলাই 2 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, জুলাই 4 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 60,000 টাকা, জুলাই 10 ব্যাংক হতে উত্তোলন 25,000 টাকা, জুলাই 15 চেক দ্বারা আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, জুলাই 20 ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 50,000 টাকা এবং সর্বশেষ লেনদেনটি হয়েছে জুলাই 25 তারিখে চেকের মাধ্যমে দেনা পরিশোধ 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো প্রশ্ন। চলে যাচ্ছি উত্তরের অংশে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দরভাবে এখানে একটি ঘর আঁকবে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ উত্তরটি, সম্পূর্ণ সমাধান তোমাদের দেখানো হচ্ছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু
স্ক্রিনশট নিয়ে এখান থেকেই চলে যাবে না, আমার কথাগুলো শুনবে। যদিও তোমরা ইচ্ছা করলে এখানে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কথাগুলো শুনবে এবং তাতে কিন্তু তোমাদের লাভ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্ষয়ের উত্তর দেখছি। প্রথমে আমি লিখবো জেরিন এন্টারপ্রাইজের দুঘরা নগদান বই। এখানে বইটি লিখতে পারো, না লিখলেও চলবে। এবং মনে রাখবে যে এরও কিন্তু দুইটি দিক থাকে, অর্থাৎ একটি হচ্ছে ডেবিট দিক এবং একটি হচ্ছে ক্রেডিট দিক। তো যাই হোক, আমরা আধুনিক সময় সেটি আর লিখছি না। এই প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের ডেবিট দিক। তোমরা নিশ্চয়ই জানো, যাহা কিছু আসে তাহা হচ্ছে ডেবিট, আর যাহা কিছু চলিয়ে যায় তাহা হচ্ছে কি ক্রেডিট। তো তাহলে এখানে প্রাপ্তি অংশ, সেটাকে আমরা বলতে পারি কি ডেবিট দিক, আর এটি হচ্ছে প্রদান দিক, তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্রেডিট দিক। আমি উপরে একটু লিখে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে লিখতেও পারো, আবার নাও লিখতে পারো। সেটি হচ্ছে তোমাদের ব্যাপার, তোমরা অবশ্যই সেই বিষয়টি খেয়াল রেখে করবে। তোমাদের বইয়ের মতো করে লিখতে হবে। তোমাদের বইতে দেয়া থাকে তোমরা দিবে, বইতে দেয়া না থাকলে তোমরা দিবে না। তো আমি সুবিধার জন্য তোমাদেরকে দিয়েছি, বোঝানোর জন্য, তোমরা আশা করি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, এবার চলো উত্তরগুলো দেখে নিচ্ছি। যেমনটি বলেছিলাম তোমাদেরকে, যে দেখো, আমার প্রথমে সাল লিখে নিচ্ছি 2020 জুলাই 1 থেকে যে লেনদেন, আমি প্রশ্ন দেখে পড়ছি এবং তোমাদেরকে বলছি অবশ্যই তোমাদের হাতে প্রশ্নপত্র থাকতে হবে। দেখো, সেখানে বলা হয়েছে 2020 জুলাই 1 হাতে নগদ 80,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। তার মানে কি এই টাকাটা হাতে আছে, তার মানে এটি হচ্ছে আমাদের প্রাপ্তি। অর্থাৎ এগুলো আমরা প্রাপ্তি অংশে, আমরা নগদান বইয়ে এই অংশে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আর ঘর করা বিষয়ে কোনো কথা বলছি না, কারণ আমি জানি যে তোমরা সুন্দরভাবে ঘরগুলো সম্পর্কে জানো এবং তোমরা সেই ঘরগুলো অবশ্যই সুন্দরভাবে প্রণয়ন করতে পারবে। এখানে তারিখ থাকবে, তারপর প্রাপ্তি বা এখানে বিবরণের বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। এখানে হচ্ছে ভা নং আর হচ্ছে ভাউচার নাম্বার থাকে। খ পৃষ্ঠা মানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এখানে তোমরা একটা সি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে এন্ট্রি গুলো বা দাখিল কন্টেন্ট হবে বা বিপরীত দাখিল হবে, সেগুলো একটু এখানে উল্লেখ করতে হয়। ক লিখতে পারো অথবা ইংরেজিতে সি লিখতে পারো। এবার নগদ টাকা ঘর থাকবে, এটা ব্যাংক টাকা ঘর থেকে দেখবে। এই পাশে যতগুলো ঘর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেই পরিমাণ ঘর আবার এই পাশে থাকবে, অর্থাৎ প্রধান অংশ থাকবে। বা আমরা বলতে পারি যে যেই ডেবিট গুলো যে দেখতে পাচ্ছ, ঠিক একই পরিমাণে আবার ক্রেডিট দিকও থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমটি বলে দিচ্ছি। প্রথমে আমরা 1 তারিখে যে টাকাগুলো পাচ্ছি, সেটা নগদ টাকা। আমরা যেটা পাচ্ছি হাতে, সেগুলো হচ্ছে আমাদের নগদ উদ্বৃত্ত। সেই নগদের করে লিখলাম 80,000 টাকা। এবং ব্যাংকের ঘরে, অর্থাৎ ব্যাংকে যে টাকাটা ছিল, ব্যাংক উদ্বৃত্ত, প্রশ্নপত্রে বলাই আছে ব্যাংক উদ্বৃত্ত, এবং সেখানে পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকা আমরা কিন্তু ব্যাংকের করে লিখে দিব। এটি হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি বা আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক মূলধন, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, এটা এখানে আমরা উল্লেখ করছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাচ্ছি জুলাই 2 তারিখে যে লেনদেন হয়েছে এই সম্পর্কে। আমি তোমাদেরকে প্রশ্ন পড়ছি, এরপরে উত্তর বলবো। জুলাই 2 তারিখে রয়েছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে এটা এখন কি হবে? তো আসো আমরা একটু জাবেদের মতো করে হিসেব করে নিই। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে কি হচ্ছে? ক্রয়ের মাধ্যমে আমাদের ক্রয় হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। আমরা কিছু কিনলে আমাদেরকে অবশ্যই টাকা প্রদান করতে হবে, তাই না? তো সেজন্য আমরা ক্রয় হিসাবটা আমরা কি করব? ক্রয় হিসাবটা আমরা এখানে বিবরণ করে লিখবো বা প্রদানের খাত হিসেবে আমরা এখানে লিখবো। আর যেহেতু নগদ টাকা চলে গিয়েছে, সেই জন্য আমরা ক্রেডিট দিকে নগদ টাকাটা মাইনাস করে দেখাবো, ক্রেডিট করে দেখাবো। দেখো, ক্রেডিট অংশে বা প্রদান অংশে আমরা 20,000 টাকা লিখছি এবং এই টাকাটা নগদ টাকা থেকে চলে গিয়েছে, সেই জন্য আমরা নগদ টাকা এখানে লিখে দিচ্ছি। এরপরে দেখো, 2 তারিখটা চলে গেল। 4 তারিখে লেনদেন হচ্ছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, খুব মজার একটা লেনদেন আমরা পেয়েছি, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। তো এই প্রসঙ্গে আমি দুটি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যখন আমরা বিক্রি করি তখন আমরা জাবেদাটা কি করি? অর্থাৎ আমি লিখি যে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা যদি আমরা পাই তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই ডেবিট হয়ে যাবে। তো এখন দেখো, এখানে বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, অর্থাৎ আমরা পণ্য বিক্রয় করেছি কিন্তু বিনিময়ে টাকা পাইনি, পেয়েছি চেক। এখন এই চেকটাকে ভাঙালে টাকা পাবো, কিন্তু চেকটা ভাঙাবো কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তাহলে চেকটা আসলে কোথায় চলে যাবে? ব্যাংকে চলে যাবে। তো ব্যাংকে চলে গেলে ব্যাংকের টাকাটা বেড়ে যাবে, তাই না? তো সেই জন্য আমরা ব্যাংক হিসাবটা কি করব? ডেবিট করে দিব। এবং আমরা বিপরীত নাম বিক্রয় হিসাবটা এখানে লিখে দিচ্ছি। আর ব্যাংক হিসাব যেহেতু এখানে ডেবিট হয়ে যাবে, তো আমরা ডেবিট পাশে যে ব্যাংক রয়েছে, ব্যাংকের কলাম রয়েছে, সেখানে আমি লিখে দিচ্ছি 60,000 টাকা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী লেনদেন, জুলাই 10 তারিখে ঘটনা। যে লেনদেন রয়েছে সেটি আমি পড়ছি। ব্যাংক হতে উত্তোলন 25,000 টাকা। বাহ, চমৎকার একটি এন্ট্রি। আমি আসলে এই এন্ট্রির জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, তোমাদেরকে এই এন্ট্রিটি বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, ছাত্র জীবনে যখন অঙ্ক করেছিলাম তখন এই এন্ট্রিগুলো খুঁজতাম যে এই এন্ট্রিগুলো দিয়ে কি হবে বলতো?
এই এন্ট্রিটা আমরা দুই ভাবে অর্থাৎ দুই পাশে লিখবো, ডেবিট পাশেও লিখবো, ক্রেডিট পাশেও লিখবো। এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি বা বাংলা বলা হয় বিপরীত দাখিলা, অর্থাৎ দুই পাশে লিখতে হবে। তো কিভাবে আমরা দুই পাশে লিখবো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি, লক্ষ্য করে শোনো। জুলাইয়ের 10 তারিখ ঘটনা বা লেনদেন, সেটি হচ্ছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। এটা আমরা বলেছি জুলাইয়ের 10 তারিখ বলবো, ব্যাংক হতে উত্তোলন 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই লেনদেনটি আলোচনা করার পূর্বে উত্তোলন প্রসঙ্গে আরো দুই একটি কথা বলে নিই। উত্তোলন দুই রকম হতে পারে, একটি হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনীয় উত্তোলন, যেটি তোমরা এখানে লক্ষ্য করছো, আর একটি হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন। শিক্ষার্থী মনে রাখবে যে যেই লেনদেনটি মালিক কর্তৃক উত্তোলন বলা হয়, সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কমে যায় এবং উত্তোলনটা দেখাইতে হয় কিন্তু মূলধনের পরিমাণটা কমে যায় যেহেতু মালিক কর্তৃক উত্তোলন হয়ে যায়। তো যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ, অন্য কোনো সময় হয়তো সেই বিষয়ে আমি আলোচনা করব। এ পর্যায়ে আমি তোমাদেরকে প্রশ্নপত্রে উল্লিখিত ব্যাংক হতে উত্তোলন অর্থাৎ নগদ উত্তোলন, তার মানে হচ্ছে ব্যাংক থেকে আমরা যখন টাকা তুলে নিয়ে আসি, একদিকে আমাদের ব্যাংকের টাকা কমে যায় আর একদিকে আমাদের নগদের পরিমাণটা বেড়ে যায়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু নগদের পরিমাণ বেড়ে যাচ্ছে, সুতরাং আমরা নগদের ঘরে আমরা কি লিখবো, নগদ টাকা ডেবিট হয়ে যাচ্ছে, আমাদের প্রাপ্তি হচ্ছে 25,000 টাকা, সেজন্য নগদের ঘরে আমরা 25,000 টাকা লিখছি এবং বিপরীত যে নাম সে নামটা আমরা ব্যাংক হিসেবে লিখবো। এখন এখানে আমরা খতিয়ান পৃষ্ঠা সি দিয়ে রাখলাম, মানে কন্ট্রা, অর্থাৎ এই এন্ট্রিটা দ্রষ্টব্য অপর অংশে। তো চলে যাচ্ছি আমরা ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেখো জুলাই 10 তারিখে চলে গেলাম। এখন দেখো কন্ট্রাক্টটি আমি এখানে লিখে দিচ্ছি। তো আগেই বলেছিলাম ব্যাংক থেকে টাকাটা কমে যাবে, তো যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে সেই জন্য কি করব, ব্যাংক হিসেবে আমরা ক্রেডিট করে দিচ্ছি। দেখো ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে 25,000 টাকা, এটা হচ্ছে কি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এটি কন্ট্রা হয়েছে। একদিকে ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে, ব্যাংকের হিসাবটা ক্রেডিট হয়েছে, এবং অপর দিকে লক্ষ্য করে দেখো জুলাইয়ের 10 তারিখে নগদ টাকা বেড়ে গিয়েছে, সেই জন্য নগদের পরিমাণটা এখানে 25,000 টাকা কি করেছি, আমরা ডেবিট করে দিয়েছি। এই ছিল 10 তারিখের লেনদেন। আমরা এরপরে যে লেনদেনটি রয়েছে সেই লেনদেনটি আমরা দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 15 তারিখের লেনদেন দেখা যাচ্ছে চেক দ্বারা আসবাবপত্র ক্রয়। চেক দ্বারা আসবাবপত্র ক্রয়। দেখো এর আগে আমরা একটা 4 তারিখের লেনদেন দেখেছিলাম চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, এবার চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয়, তাই না? এখন দেখো যখন আমরা কোনো কিছু ক্রয় করি তখন আমাদের কি করতে হয়, টাকা খরচ করতে হয়। তো টাকাটা আমরা দুইভাবে পেমেন্টটা প্রদান করতে পারি, একটি হচ্ছে নগদ টাকার মাধ্যমে, অনেক সময় নগদ টাকা হাতে থাকে না, সেক্ষেত্রে আমরা একটা চেক দিয়ে দিই। যারা পার্টি আছে অর্থাৎ যাদের কাছ থেকে আমরা কোনো কিছু ক্রয় করি, পারচেস করি, তাদেরকে আমরা কি করি, চেক দিয়ে দিই, আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাবেন। এই যে তিনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাবেন, আমি যে তাকে চেকটা দিয়ে দিচ্ছি, তার মানে কি ব্যাংক থেকে টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ব্যাংক থেকে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবং আমরা কি করছি দেখো, লক্ষ্য করে দেখো জুলাইয়ের 15 তারিখে আমরা ব্যাংক থেকে টাকাটা ক্রেডিট করে দিচ্ছি, তার মানে হচ্ছে আমরা এখানে 40,000 টাকা আমরা ক্রেডিট করে দিলাম। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই যে ব্যাংক থেকে 40,000 টাকা গেল, চেকের মাধ্যমে গেল, এই টাকাটা কোন খাতে গেল, এটা আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সেই খাতে এই টাকাটা ব্যয় করা হয়েছে। ওকে, ক্লিয়ার? দেখো 40,000 টাকা ব্যাংক থেকে চলে গিয়েছে, কোন খাতে চলে গিয়েছে, আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেই জন্য এটা চলে গিয়েছে। ওকে, তাহলে কমপ্লিট 15 তারিখের যে লেনদেন ছিল। আমরা চলে যাচ্ছি 20 তারিখের লেনদেনের দিকে। বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। দেখো 20 তারিখের লেনদেনটি তোমরা বাম পাশে দেখো, ডেবিট পাশে প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় কত টাকা, 50,000 টাকা। খুব মজার একটা জিনিস, লক্ষ্য করে দেখো, ব্যাংক টাকা আদায় করেছে। প্রাপ্য বিল মানে কি, যেই বিলটা আমরা আদায় করতে পেরেছি। প্রাপ্য বিল মানে যেই বিলটা আমাদের প্রাপ্য, আমরা পাবো। আর কি প্রদেয় বিল মানে কি, প্রদেয় বিল মানে যেই বিলটা আমাদের প্রদান করতে হবে। তো এই প্রাপ্য বিল এটা কিন্তু সম্পদ হিসেবে আসে এবং ব্যাংকে এই প্রাপ্য বিল আদায় করেছে আমাদের অনুকূলে, অর্থাৎ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই টাকাটা তারা আমাদের ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে, আমরা কারো কাছে টাকা পেতাম, সেই টাকাটা তারা ব্যাংকে জমা দিয়েছে। সুতরাং এখানে প্রাপ্য বিলটা আমরা কি করছি, ডেবিট করে দিচ্ছি ব্যাংকের কলামে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং দেখো প্রাপ্য বিল এই টাকাটা যেহেতু আমরা ব্যাংকের মধ্যে পেয়ে গিয়েছি, 50,000 টাকা আমরা ব্যাংকের কলামে প্রাপ্তি হিসেবে উল্লেখ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের ব্যাংকের কলামের যে হিসাবটি, সেটি তোমরা এখানে দেখতে পেলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে আমাদের হাতে আর একটি মাত্র লেনদেন রয়েছে, 25 তারিখের লেনদেন। তোমরা লক্ষ্য করো প্রশ্নের দিকে, আমি প্রশ্ন পড়ছি। জুলাই 25 তারিখের লেনদেন, চেকের মাধ্যমে দেনা পরিশোধ। আবারও চেকের মাধ্যমে দেনা পরিশোধ। তো দেখো যখনই চেকের মাধ্যমে দেনা পরিশোধ করা হয়, আমি আগেই বলেছিলাম যে চেক দ্বারা যদি আমরা ব্যয় করি চেকের মাধ্যমে, তার মানে আমাদের ব্যাংক থেকে সে টাকাটা কমে যাবে।
তো চেকের মাধ্যমে আমরা কি করেছি, পাওনাদারকে আমরা টাকাটা পরিশোধ করেছি। চেকের মাধ্যমে দেনা পরিশোধ, তার মানে হচ্ছে পাওনাদারকে আমরা টাকাটা পরিশোধ করেছি এবং এর পরিমাণ হচ্ছে 20,000 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা। তো দেখো, যখনই আমরা চেক কাটি বুঝতে হবে যে এই টাকাটা আমার ব্যাংক থেকে চলে যাবে, ব্যাংক হিসেবটা কি হবে, ক্রেডিট হবে। তো সেজন্য আমরা ক্রেডিট পাশ থেকে ব্যাংকের টাকাটা 20,000 টাকা আমরা কি করলাম, ক্রেডিট করে দিয়ে দিলাম। এবং বিপরীত যে নামটা, অর্থাৎ এই যে টাকাটা আমরা ব্যাংকে চেক কেটেছি বা ব্যাংক থেকে ক্রেডিট হয়ে গিয়েছে, কোন খাতে চলে গিয়েছে, আমরা দেনাদার হিসাব বা পাওনাদার হিসাব, আমরা এখানে পাওনাদার হিসাব লিখবো, এই খাতে ব্যয় হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি এন্ট্রি কিন্তু শেষ। এবারে আমাদের হিসাব করার পালা। তো আমরা চলো হিসাবটা একটু দেখে নিচ্ছি। আমরা দুইটা দিক পেয়ে গিয়েছি, ডেবিট দিক বা ক্রেডিট দিক, অথবা আমরা বলতে পারি যে প্রাপ্তি হিসাব বা প্রাপ্তির দিক অথবা প্রদানের দিক। এখানে নগদ টাকা, ব্যাংকের টাকা উভয় পাশেই রয়েছে। তো আমরা এবারে হিসাব করে দেখব যে অ্যাকচুয়ালি কোন পাশে টাকা বেশি রয়েছে, আমাদের কি প্রাপ্তি বেশি নাকি প্রদান বেশি। স্বাভাবিকভাবে কোনো প্রতিষ্ঠান যখন গড়ে তোলা হয় বা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, ব্যবসায় পরিচালনা করা হয়, তো সবাই কিন্তু লাভ দেখতে চায়। সুতরাং স্বাভাবিকভাবে বলা যায় যে এখানে আমাদের ব্যালেন্সটা ডেবিট দিকে চলে আসবে, অর্থাৎ আমাদের ব্যালেন্সের পরিমাণটা কি বেশি হবে। অর্থাৎ ব্যালেন্সটা আমাদের কি থাকবে, ডেবিট দিকে বেশি থাকবে এবং ক্রেডিট দিকে কম থাকবে, খরচটা কম থাকবে, প্রদানটা কম থাকবে। আর তাহলে যে পরিমাণ টাকা ডেবিট দিকে বেশি থাকবে সেই টাকাটা আমরা যে ক্রেডিট পাশে দিয়ে ব্যালেন্স সিডি লিখবো এবং সেই টাকাটা আমাদের পরবর্তী মাসে যে উদ্বৃত্ত ব্যালেন্স বিডি বা পরবর্তী মাসের 1 তারিখে যে প্রারম্ভিক উদ্বৃত্ত সেই হিসেবে কিন্তু চলে আসবে। যেমনটি আমরা প্রথমে জুলাই 1 তারিখে পেয়েছিলাম ব্যালেন্স বিডি, হাতে নগদ পেয়েছিলাম আমরা 80,000 টাকা এবং ব্যাংকে পেয়েছিলাম আমরা 1 লক্ষ টাকা। ঠিক তেমনি ভাবে এই মাসের হিসাব, অর্থাৎ জুলাই মাসের হিসাবটা যখন আমরা ক্লোজ করব, আমরা যখন সম্পূর্ণ করব, পরবর্তী মাস অর্থাৎ আগস্টের 1 তারিখে আমাদের প্রারম্ভিক যে উদ্বৃত্ত সেটি আমরা এখানে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমরা দেখব যে নগদ টাকা কত আসে এবং ব্যাংকের টাকা কত আসে, সেই বিষয়টা আমরা কি ব্যালেন্স বিডি হিসেবে লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করে দেখো, আমরা এই পাশের যোগফলটা আগে বের করব। মনে রাখবে যে একটা বোঝাই যাবে যে কোন পাশটা বেশি হবে। তো আমরা দেখি যে ব্যাংকের ঘরে এই যোগফলটা করলে বের হবে 2,10,000 টাকা এবং নগদের ঘরে বের হচ্ছে 1,05,000 টাকা। আমি আবার বলছি, নগদের করে বের হয়েছে 1,05,000 টাকা, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখতে পারো। আবার ব্যাংকের করে বের হয়েছে কত, 2,10,000 টাকা। তো আমরা জানি আমাদের হিসেবের দুইটা দিক সমান হইতে হয়, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ সমান হতে হয়। তো আমরা সমান করব কিভাবে, এই টাকার সাথে সেই টাকা আমরা সমান করে দিব। তো সমান করার জন্য বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা কিন্তু আমাদের উদ্বৃত্ত বা আমাদের ব্যালেন্স, এবং এই ব্যালেন্সটা আমরা সিডি লিখবো, কারণ হচ্ছে এই ব্যালেন্সটা আমরা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসেবে নিয়ে যাব। তো দেখো এখানে আছে 20,000 টাকা। তো এই বাকি মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে 85,000 টাকা, অর্থাৎ নগদে 85,000 টাকা আমরা ব্যালেন্স সিডি হিসেবে পেয়েছি মাসের শেষ তারিখে, অর্থাৎ জুলাই 31 তারিখে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এবং দেখো মাসের শেষ তারিখটি লিখতে হবে। শেষ তারিখে কোনো লেনদেন থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকুক বা নাই থাকুক, তোমরা যে মাসের শেষ তারিখে তোমার ব্যালেন্স সিডি নির্ণয় করবে এবং সেই টাকাটা পরবর্তী মাসের 1 তারিখে উদ্বৃত্ত হিসেবে দেখাই দিবে। ব্যালেন্স বিডি আমরা নগদ টাকা উদ্বৃত্ত দেখাচ্ছি কত, 85,000 টাকা। এবারে দেখো ব্যাংকের টাকার হিসাব। ব্যাংকে আমাদের দেখাচ্ছে ব্যালেন্স সমান সমান যোগফল হচ্ছে 2,10,000 টাকা। অপরদিকে আমরা ক্রেডিট 2,10,000 টাকা আগে লিখছি এবং তারপরে যখন আমরা এই টাকাগুলো যোগ করব, এখান থেকে 2,10,000 টাকা থেকে উপরে 25,000, 40,000, 20,000 টাকা, এই টাকা যখন আমরা বিয়োগ করব 2,10,000 টাকা থেকে, তখন আমরা দেখতে পাবো যে এখানে 1,25,000 টাকা উদ্বৃত্ত থেকে যাচ্ছে বা ব্যালেন্স বের হয়েছে এবং এই ব্যালেন্সটা মাসের শেষ, এটি হচ্ছে ব্যালেন্স সিডি এবং এই টাকাটা আমরা পরবর্তী মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি হিসেবে নিয়ে যাব প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লাসটি সর্বাঙ্গীন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, বোঝানোর জন্য, এবং সংক্ষিপ্ত সময় আসলে সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং অনেক পরিশ্রম করে কিন্তু ক্লাসটি তৈরি করা হয়েছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। এই ক্লাসটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যানেলটি তোমরা দেখছো টিচার্স এডুকেয়ার। এটি মূলত একটি এডুকেশনাল চ্যানেল। তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরেও তোমরা এই চ্যানেলটি দেখবে বলে আমি প্রত্যাশা করছি। যেহেতু এটি একটি এডুকেশন চ্যানেল, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে ইংলিশ ক্লাসগুলো আমি পরিচালনা করে থাকি এবং তোমরা নিশ্চয়ই তোমরা যদি এই ক্লাসগুলো দেখো
এবং ইতিমধ্যে তোমরা যেহেতু ক্লাসটি দেখছো, আমি তোমাদেরকে বলবো তোমরা একটু চেষ্টা করবে বাকি ভিডিওগুলো দেখার জন্য। তোমরা দেখবে যে অসংখ্য ক্লাস কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে এবং সেগুলো তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য। দশম শ্রেণীর উপযোগী ক্লাসগুলো পরবর্তীতে আরো দেয়া হবে এবং তোমাদের যে পরবর্তী বছর রয়েছে 2021 সাল, সেখানে কিন্তু তোমরা দশম শ্রেণীর জন্য ইংলিশ ক্লাসগুলো খুব ভালোভাবে করতে পারবে। গ্রামাটিক্যাল আইটেমগুলো তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখবে। তো যাই হোক, আমি তোমাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তোমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।